1823 সাল বিশ্ব রাজনীতির এক চরম সংকটময় মুহূর্ত। পশ্চিম গোলার্ধের ভূ-রাজনৈতিক মানচিত্র তখন দুটি বিশাল হুমকির মুখে। একদিকে স্প্যানিশ শাসন ফিরিয়ে আনতে মরিয়া ইউরোপের পরাক্রমশালী হোলি অ্যালায়েন্স, আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম উপকূল ধরে রাশিয়ার আগ্রাসী বিস্তার। ঠিক এভাবেই জন্ম নিয়েছিল এমন এক কৌশলগত রূপরেখা যা বদলে দিয়েছিল পুরো বিশ্বের মানচিত্র। 1823 পৃথক প্রভাব বলয়ের উৎপত্তি। এই চরম সংকটের মুহূর্তে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্যানিং একটি যৌথ ঘোষণার প্রস্তাব দেন, কিন্তু যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে। কেন? এর পেছনে লুকিয়েছিল গভীর এক ভূ রাজনৈতিক কৌশল, যা কারণ ও প্রতিক্রিয়ার এক ঐতিহাসিক সমীকরণ তৈরি করে আমেরিকার প্রথম স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তি করে দেয়। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কুইন্সি অ্যাডামসের এই কৌশলগত যুক্তিটি ছিল মাস্টার স্ট্রোক। ব্রিটিশ নৌবাহিনীর বিশাল রণতরীর পেছনে ছোট্ট নৌকার মতো লুকিয়ে থাকার কোনো ইচ্ছে তার ছিল না। তিনি বরং যুক্তরাষ্ট্রকে এমন এক সার্বভৌম পরাশক্তি হিসেবে দাঁড় করাতে চেয়েছিলেন যার নিজস্ব একটি নিরঙ্কুশ প্রভাব বলয় বা হেমিস্ফিয়ার থাকবে। এই ডক্ট্রিনের মূল আর্কিটেকচার বা কৌশলগত কাঠামোটা বোঝা অত্যন্ত জরুরি। মূলত তিনটি নির্দিষ্ট স্তম্ভের ওপর দাঁড়িয়ে বৈশ্বিক মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত, অউপনিবেশায়ন, অর্থাৎ আমেরিকায় নতুন কোনো ইউরোপীয় কলোনি তৈরি করা যাবে না। দ্বিতীয়ত, অহস্তক্ষেপ, স্বাধীন রাষ্ট্রগুলোতে ইউরোপ নাক গলাতে পারবে না। এবং তৃতীয়ত, পৃথক প্রভাব বলয়। এই তিন পিলারের মাধ্যমে ওল্ড ওয়ার্ল্ড এবং নিউ ওয়ার্ল্ডের মাঝে যে অদৃশ্য রাজনৈতিক বিভাজন রেখা টানা হয়েছিল তা পরবর্তী 2 শতাব্দীর ভূ রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দেয়। ডক্ট্রিনটি ঘোষণার সাথে সাথেই বিশ্বজুড়ে তীব্র মেরুকরণ তৈরি হয়। একদিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো, বিশেষ করে অস্ট্রিয়ার প্রিন্স মেটার্নিক, একে চরম অবজ্ঞা আর ক্ষোভের চোখে দেখেন। অন্যদিকে সিমন বলিভারের মতো লাতিন আমেরিকার নেতারা প্রাথমিকভাবে একে স্প্যানিশ আগ্রাসনের বিরুদ্ধে একটি সুরক্ষামূলক ঢাল হিসাবে স্বাগত জানিয়েছিলেন। ওল্ড ওয়ার্ল্ডের ক্ষোভ বনাম নিউ ওয়ার্ল্ডের এই ক্ষণস্থায়ী আশার বৈপরীত্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু 1833 থেকে 1898 সালের এই দীর্ঘ টাইমলাইনের দিকে তাকালে একটি নির্মম সত্য বেরিয়ে আসে। ব্রিটিশরা যখন ফকল্যান্ড দখল করে তখন যুক্তরাষ্ট্র ছিল পুরোপুরি নীরব। আবার মেক্সিকো বা কিউবার ক্ষেত্রে তারা অত্যন্ত আক্রমণাত্মক। লাতিন আমেরিকার জন্য এটি ছিল চরম মোহভঙ্গের সময়, কারণ খুব দ্রুতই প্রমাণিত হয় যে এই ডক্ট্রিন মূলত তখনই সুবিধাবাদীভাবে প্রয়োগ করা হয় যখন সরাসরি যুক্তরাষ্ট্রের ভূ কৌশলগত স্বার্থ হুমকির মুখে পড়ে। 1904 রুজভেল্ট করলারি যুগ। বিংশ শতাব্দীর একেবারে শুরুতে এসে ভূ রাজনৈতিক ফোকাস নাটকীয়ভাবে অন্যদিকে মোড় নেয়। ভেনেজুয়েলা আর ডোমিনিকান রিপাবলিকে বকেয়া ঋণের অজুহাতে ইউরোপীয় হস্তক্ষেপের যে সম্ভাবনা তৈরি হয় তা মনরো ডক্ট্রিনকে এক বিশাল এবং ভয়ঙ্কর আক্রমণাত্মক রূপ দেয়। খেয়াল করুন কৌশলগত রূপান্তরটা এখানে কতটা নাটকীয়। 1823 সালে যা ছিল নিচকী একটি রক্ষণাত্মক অবস্থান, 1904 সালে থিওডর রুজভেল্ট তাকেই একটি অফেন্সিভ বা আক্রমণাত্মক অস্ত্রে পরিণত করেন। লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ ত্রুটির অজুহাতে যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক পুলিশ হিসেবে ঘোষণা করে। ইউরোপকে আটকাতে এটি ছিল আমেরিকার একটি প্রিএম্পটিভ জিওপলিটিক্যাল স্ট্রাইক। ডমিনিকান রিপাবলিকের অর্থনীতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিকারাগুয়া ও হাইতিতে দীর্ঘমেয়াদী সামরিক দখলদারিত্ব, মানচিত্রে যুক্তরাষ্ট্রের এই প্রভাব বলয় যখন আগ্রাসীভাবে দক্ষিণ দিকে নামতে শুরু করে, তখন এই বিগ স্টিক বা বড় লাঠির কূটনীতি আমেরিকাকে লাতিনদের চোখে উত্তরের দানব হিসেবে প্রতিষ্ঠিত করে। সামরিক আর অর্থনৈতিক পেশিশক্তির এই সরাসরি প্রয়োগ পুরো গোলার্ধকে পঙ্গু করে দেয়। 1928 থেকে 1930-এর দশক, গুড নেইবার পলিসি শিফট। ক্রমাগত মার্কিন বিরোধী ক্ষোভ যখন চূড়ান্ত রূপ নেয় তখন ওয়াশিংটন বাধ্য হয় কৌশল বদলাতে। 1928 সালের ক্লার্ক মেমোর্যান্ডাম দিয়ে শুরু হয় এই কূটনৈতিক পরিবর্তন, যেখানে আক্রমণাত্মক রুজভেল্ট করলারিকে মূল মনরো ডক্ট্রিন থেকে স্পষ্টভাবে আলাদা করে দেখানো হয়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের এই কৌশলগত পট পরিবর্তন প্রমাণ করে যে আধিপত্য টিকিয়ে রাখার জন্য সবসময় সামরিক দখলদারিত্ব বা বন্দুকের নলের প্রয়োজন হয় না। সরাসরি হস্তক্ষেপের বদলে অর্থনৈতিক মহাকর্ষ এবং বাণিজ্যিক আধিপত্য দিয়েও একটি পুরো গোলার্ধকে নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্নায়ুযুদ্ধের আদর্শিক যুদ্ধক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্লোবাল জিওপলিটিক্যাল চেসবোর্ড পুরোপুরি পাল্টে যায়, আর মনরো ডক্ট্রিনকে এবার ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিন্ন এক অদৃশ্য শত্রুকে মোকাবেলার জন্য, আর তা হল সোভিয়েত সমর্থিত আন্তর্জাতিক সাম্যবাদ। এই টাইমলাইনে সামরিক হস্তক্ষেপের ঘনত্বটা একবার লক্ষ্য করুন। 1954 সালে গুয়াতেমালায় সিআইএ সমর্থিত কু থেকে শুরু করে 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিস, চিলির সালভাদোর আলেন্দের পতন কিংবা 1983 সালে গ্রেনাডায় আক্রমণ, যুক্তরাষ্ট্র এই ডক্ট্রিনকে একটি শক্তিশালী আদর্শিক অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো গোলার্ধ জুড়ে একের পর এক রেজিম চেঞ্জ বা সরকার পতন ঘটিয়েছে।
এর পেছনের কৌশলগত উদ্দেশ্যগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। কোল্ড ওয়ারের এই পর্বে এসে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার সার্বভৌমত্বের চেয়ে অ্যান্টি কমিউনিস্ট স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দেয়। বামপন্থী আদর্শ ঠেকাতে গিয়ে তারা এমন সব স্বৈরতান্ত্রিক শাসনকে সমর্থন দেয় যার দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রভাব ছিল ওই অঞ্চলের জন্য রীতিমতো ধ্বংসাত্মক। একবিংশ শতাব্দী আধুনিক ট্রাম্প করোলারি 2013 সালে অনেকেই ভেবেছিলেন মনরো ডক্ট্রিনের হয়তো মৃত্যু ঘটেছে, কিন্তু চীনের অভাবনীয় অর্থনৈতিক উত্থান এবং ভেনেজুয়েলায় রাশিয়ার ক্রমবর্ধমান উপস্থিতি এই মৃতপ্রায় ডক্ট্রিনকে আধুনিক যুগে আবারও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক করে তোলে। 2025 সালের এই ঘোষণাটি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমেরিকা আবারও পশ্চিম গোলার্ধে তার নিরঙ্কুশ আধিপত্য ফেরাতে মনরো ডক্ট্রিনকে কার্যকর করবে। এই আমেরিকা ফার্স্ট কৌশলটি মূলত এই গোলার্ধ থেকে যে কোনো বিদেশি শক্তির প্রভাবকে পুরোপুরি মুছে ফেলার একটি আগ্রাসী ব্লুপ্রিন্ট। ভেনেজুয়েলায় 2026 সালে তথাকথিত অপারেশন অ্যাবসলিউট রিজলভের পেছনের এই 3টি মূল কৌশল লক্ষ্য করলে দেখবেন এগুলো মূলত 1904 সালের রুজভেল্ট যুগের ইন্টারভেনশন পলিসিরই একবিংশ শতাব্দীর আধুনিক প্রতিচ্ছবি। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে নিজেদের প্রভাব ধরে রাখা। যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। এবার বিশ্লেষণ করা যাক এমন এক জটিল সমীকরণ যার মুখোমুখি মনরো ডক্ট্রিন গত 200 বছরেও হয়নি। একবিংশ শতাব্দীর এই নতুন পরাশক্তি পশ্চিম গোলার্ধ জয় করছে কোনো যুদ্ধজাহাজ বা সেনা পাঠিয়ে নয়, বরং বিশাল সব অবকাঠামো এবং বিলিয়ন ডলারের অর্থনৈতিক ঋণের জাল বিছিয়ে। চীনের এই ইকোনমিক ডিপ্লোম্যাসি ল্যাটিন আমেরিকার অনেক দেশের প্রধান বাণিজ্য অংশীদার হিসাবে তাদের প্রতিষ্ঠিত করেছে, যা প্রচলিত সামরিক হুমকি দিয়ে ঠেকানো একেবারেই অসম্ভব। অন্যদিকে ব্রাজিল এবং মেক্সিকোর মতো উদীয়মান শক্তিগুলো এখন সরাসরি মার্কিন নির্দেশ মানতে অস্বীকার করছে। এটি একটি ঊনবিংশ শতাব্দীর পুরনো সামরিক কাঠামোর সাথে একবিংশ শতাব্দীর মাল্টিপোলার অর্থনৈতিক বাস্তবতার এক বিশাল সংঘাত। পুরো 2 শতাব্দীর এই ভূরাজনৈতিক বিবর্তন বিশ্লেষণ করলে মনরো ডক্ট্রিনের একটি দ্বৈত রূপ আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে এটি যেমন ইউরোপীয় উপনিবেশবাদের বিরুদ্ধে একটি সার্বভৌমত্বের ঢাল হিসেবে কাজ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান নিশ্চিত করেছে, ঠিক তেমনি এটি লাতিন আমেরিকার দেশগুলোকে ওয়াশিংটনের দাবারগুটি বানিয়ে 2 শতাব্দী ধরে তাদের সার্বভৌমত্ব শৃঙ্খলিত করার বৈধতাও দিয়েছে। আর এখানেই চলে আসে সবচেয়ে বড় এবং উস্কানিমূলক প্রশ্নটি। চীনের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক আধিপত্য এবং জলবায়ু পরিবর্তনজনিত গণ অভিবাসন যখন রাষ্ট্রগুলোর সীমানা আর অর্থনীতি নতুন করে লিখছে, তখন আমেরিকা তার সবচেয়ে পুরানো ভূরাজনৈতিক অস্ত্র টিকিয়ে রাখতে আর কী ধরনের নতুন কৌশল নিয়ে আসবে। একটি বিষয় একেবারে পরিষ্কার, যতদিন যুক্তরাষ্ট্র গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে থাকবে, মনরো ডক্ট্রিন কখনোই কেবল ধুলোপড়া ইতিহাস হয়ে থাকবে না, বরং এটি টিকে থাকবে এক জীবন্ত, বিপজ্জনক এবং প্রতিনিয়ত বিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতা হিসেবে।